হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে রসায়ন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ে পদার্থ অবস্থা অধ্যায়ে। দেখো, একটা টপিক ছিল যে গলন এবং স্ফুটন। আজকে আমরা গলন এবং স্ফুটন সম্বন্ধে আলোচনা করব। দেখো, গলন এবং স্ফুটন সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে গলন কাকে বলে। তাহলে দেখো, যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে, দেখো যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলন বলে। ঠিক আছে। দেখো, যে তাপমাত্রা আমাদের এখানে গলন এবং গলনাঙ্ক দুটি আলাদা জিনিস। ঠিক আছে। আমি যে সংখ্যাটা লিখতেছি এটা হচ্ছে পদার্থের গলনাঙ্ক বলে। ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে গলন কাকে বলে। তাহলে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। ঠিক আছে। তাহলে দেখো, কোন কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে গলন বলে। ঠিক আছে, গলন। তাহলে দেখো যে কিভাবে এটা তাহলে হয়। আমরা যখন এটার একটা বাস্তব প্রমাণ, দেখো আমরা যখন একটা বরফকে ফ্রিজ থেকে বাইরে বের করি, তাহলে যতক্ষণ ফ্রিজে ছিল সে কিন্তু বরফই ছিল, কিন্তু যেই মাত্র ফ্রিজ থেকে বের করি তখন সে পরিবেশ থেকে কিছু তাপ শোষণ করে নিয়ে, তাহলে সে কিন্তু, তুমি যদি হাতে রেখে দাও তাহলে সে গলে যাবে, সে গলতে শুরু করবে। ঠিক আছে। কারণ সে তো শীতল বস্তু, তার তাপমাত্রা তো মাইনাসে চলে গেছে, যার কারণে সে কঠিন হয়ে গেছে বা বরফ হয়ে গেছে। তখন সে পরিবেশ থেকে কিছু তাপমাত্রা নিয়ে 0°C তাপমাত্রায় পৌঁছায়। বরফ যদি 0°C তাপমাত্রায় পৌঁছায় তখন সেই বরফটা গলতে শুরু করে। আর যেই তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে সেটাই হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। তাহলে দেখো, যে তাপমাত্রায় বা এক বায়ুমণ্ডলীয় চাপে, দেখো এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। ঠিক আছে। তাহলে গলনাঙ্ক কাকে বলে? এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গলন, কিন্তু গলনাঙ্ক কিন্তু এক জিনিস না। তাহলে যেই তাপমাত্রায় ওই কঠিন পদার্থটা গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন একটা বরফ যখন ফ্রিজের মাঝে ছিল তখন কিন্তু সে গলে না, কারণ সেখানে তার গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছানো হয় না। কিন্তু যেই মাত্র বরফটাকে আমরা বাইরে নিয়ে আসি তখন সে পরিবেশ থেকে তাপ শোষণ করে তার গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছায়।
এবং গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছানোর পরে সে গলতে শুরু করে। তাহলে বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক দেখো 0°C তাপমাত্রা। আশা করি এই গলনাঙ্কটা বোঝা গেল। তাহলে দেখো আমরা আবারও সার অংশটা বলি একটু। প্রথমত গলন কাকে বলে? তাহলে গলন কাকে বলে? কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। একদম সাফসুফ হিসাব। কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে গলনাঙ্ক কত? গলনাঙ্ক কাকে বলে? যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মানে যেই তাপমাত্রায় গলতে শুরু করবে ওইটা হচ্ছে তার গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন তাহলে বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা। বরফ যখন 0°C তাপমাত্রায় পৌঁছায় তখন সে গলতে শুরু করে। এই কারণে বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা। এখন আমরা দেখব স্ফুটন। স্ফুটন, তাহলে প্রথম শর্তটা আমাদের অবশ্যই স্ফুটন কাকে বলে, তাই না? তাহলে দেখো স্ফুটন কাকে বলে? যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে। এটা বলতেছে যে তাপ প্রয়োগে তরল পদার্থকে বাষ্পে পরিণত করাকে স্ফুটন বলে। তাপ প্রয়োগে, দেখো তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়াকে দেখো স্ফুটন বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম স্ফুটন কাকে বলে। বলতেছে তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত করাকে বা হাওয়াকে স্ফুটন বলে। তাহলে যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। ওই পদার্থের মানে ওই তাপমাত্রাকে শুরু করে ওই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। ওই তাপমাত্রাকে আমাদের গলনাঙ্ক বলে। তাহলে এই যে পানি, আমরা যেহেতু পানিটাই দেখতেছি, যখন বরফ থেকে 0°C নিলাম তখন সে পানি হয়ে গেল। কিন্তু এই পানিটাকে আমরা যদি আগুন দিয়ে জাল করতে থাকি তখন এই পানিটা কিন্তু একসময় ফুটতে শুরু করে। তাহলে কত °C তাপমাত্রায় পৌঁছানো পর্যন্ত পানি ফুটে না? যতক্ষণ না পানিটা 100°C তাপমাত্রায় না পৌঁছায় তখন সেই পানিটা ফুটতে শুরু করে। তাহলে যেই মাত্র পানিটা 100°C তাপমাত্রায় ওঠে তখনই পানিটা ফুটতে শুরু করে। তাহলে দেখো পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। পানির স্ফুটনাঙ্ক পানির স্ফুটনাঙ্ক 100°C। ঠিক আছে, আশা করি তোমরা
বুঝতে পারছো। আবার এটার বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। দেখো ওটা আমি একটু আলোচনা করি। ঘনীভবন যেহেতু তোমাদের বইয়ে বলে দিচ্ছে ঘনীভবন কাকে বলে। আচ্ছা, দেখো ঘনীভবনটা কি, এখানে ঘনীভবন ঘনীভবন সরি দেখো, তাহলে ঘনীভবন বা এটাকে স্ফুটনও বলা হয়, আবার বাষ্পীয় ভবন বলা হয়। ঠিক আছে, যেহেতু বাষ্পে পরিণত হয় সেহেতু হচ্ছে বাষ্পীয় ভবনও বলা যায়, স্ফুটনও বলা যায়। আর এটা হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবনটা হচ্ছে বাষ্পীয় ভবনের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, বাষ্পীয় ভবনের বিপরীত প্রক্রিয়া। বাষ্পীয় ভবনের বিপরীত প্রক্রিয়া, বিপরীত রূপ। তাহলে দেখো, তাহলে বাষ্পীয় ভবনের বিপরীত রূপটা হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবনটা আসলে কি, কোনো পদার্থ বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন প্রক্রিয়া বলে। তাহলে বাষ্পকে তরলে পরিণত করাকে ঘনীভবন। আশা করি বুঝতে পারছো যে ঘনীভবনটা হচ্ছে একদম বাষ্পীয় ভবনের বিপরীত প্রক্রিয়া বা স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। স্ফুটন যেন গ্যাসে পরিণত হয়েছে, ঠিক ঘনীভবনটা ওই গ্যাসটাকে তরলে পরিণত করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের যে গলন, স্ফুটন এবং ঘনীভবনটা আছে সেগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করি আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।